বুঝলে রহিমা, ছেলেকে বড় ঘর দেখে বিয়ে করিয়েছি। অনেক টাকা যৌতুক দেবে বলেছে। মেয়ের বাবা অনেক বড় ব্যবসায়ী। আমির বাড়ির তো একটা ইজ্জত আছে, তাই কিনা বলো? তা তো আছেই। নাম যখন আমির বাড়ি, আত্মীয় স্বজন আমির না হলে কি চলে? তা যা বলেছ। তা কোথায় তোমার নতুন বউ? ডাকো দেখি, মুখখানা দেখি একবার। দাঁড়াও, এক্ষুনি ডাকছি। বৌমা, ও বৌমা, একটিবার এখানে এসো তো। বৌমা, ইনি হচ্ছেন তোমার রহিমা চাচি, আমাদের প্রতিবেশী আর বাল্যকালের সখী। সালমাকে খুব স্নেহ করেন। আমি জানি মা, চাচির সাথে আমার রান্নাঘরেই কথা হয়েছে। চাচি আমাকে দেখতে রান্নাঘরে গিয়েছিল। তাই নাকি রহিমা? বউয়ের সাথে তোমার কথা হয়েছে? আমাকে তো বলনি। তোমার সাথে একটু মজা করছিলাম সালেহা। বৌমাকে আমি রান্নাঘরেই দেখে কথা বলেছিলাম। সালেহা, আমি বলছি কি, তোমার বউয়ের মতো এমন চমৎকার বউ এই তল্লাটি আর কারো ঘরে নেই। দেখতে যেমন সুন্দর, তেমনি চমৎকার করে সেমাই আর পায়েস রান্না করছিল। বাবা, বউয়ের হাতে রান্না দেখে এই অবস্থা! খেয়ে দেখো তো আগে। দেখতে যখন ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। আমি রান্না দেখেই বুঝি। চাচিমা, আগে খেয়ে দেখুন তো, তারপর না হয় বলবেন কেমন হয়েছে। সেটাই, আগে খেয়ে দেখো। সি 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 সি, হে এসব কি? আরে, পায়েসের মধ্যে মরা ইঁদুর! ছি 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 বৌমা, পায়েসের মধ্যে মরা ইঁদুর এলো কোথা থেকে? হা, আমি তো কিছুই বুঝতে পারছি না মা, এমন তো হবার কথা না। নিশ্চয়ই হাড়ির ঢাকনা খুলে রেখেছিলে। ছি ছি বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই নাকি? আমি হাড়ি ঢাকনা খুলে রাখিনি মা, রান্না শেষ করেই হাড়ি ঢেকে রেখেছিলাম। বুঝতে পারছি না এটা কেমন করে হলো। হাড়ির ঢাকনা খুলে না রাখলে মরা ইঁদুর কি আকাশ থেকে পড়েছে? ছি 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 ছি, নিশ্চয়ই ইঁদুরটা পায়েসের হাড়িতে পড়ে গরমে মরে গেছে। ছি, তুমি এত ব্যাককেলে কি করে হলে বৌমা? আহ সালেহা, বাদ দাও না। নতুন বউ, একটু একটু ভুল হতেই পারে, তাই বলে এমন করার কি আছে? তুমি ভুল করনি, আমি ভুল করিনি। নতুন বউ বলে কথা, ওর সাথে এমন করো না। এমন করব না তো কেমন করব? বিয়ের পর দিনই ইঁদুর সেদ্ধ খাওয়াচ্ছে। ছি 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 ছি, ঘেন্নায় মরে যাই। থামো তো সালেহা, অনেক হয়েছে। বৌমা, তুমি তোমার ঘরে যাও, আমি পরে এসে কখনো তোমার হাতে কিছু মিষ্টি খেয়ে যাব। চাচিমা, আপনাকে একটু সেমাই এনে দিই? আজ আর কিছু খাবো না মা, জলদি বাড়ি ফিরতে হবে। বাড়িতে আবার মেয়েটা একা। খাবে কি করে? এমন মরা ইঁদুর দেখে কারো রুচি ঠিক থাকে নাকি? এই বাড়ি থেকে কোনো অতিথি খালি মুখে কখনো যায়নি, বুঝেছো বৌমা? থাক না সালেহা, এবার থামো। অনেক তো বললে। আমি আজ আসি, আরেকদিন আসবো। তুমি আমাদের বাড়ি যেও কিন্তু। আমার মেয়ে দুলি তোমারই বয়সী, ওর সাথে গল্প করতে পারবে। আজ আমি আসি, কেমন? আচ্ছা চাচিমা, ঠিক আছে। আপনাকে মিষ্টি কিছু খাওয়াতে পারলাম না, আমার ভাবতেই খুব লজ্জা লাগছে। কি করে যে এমনটা হলো। ওসব নিয়ে আর ভেবো না, ভুলে হয়ে গেছে। পরের বার থেকে খেয়াল রেখো, কেমন? আমি আসি তবে। সালমা, সালমা, আমার গামছাটা দিয়ে যাও তো। তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, ব্যবসার কাজে একটু রূপগঞ্জ যেতে হবে। না মানে, বলছিলাম কি, এ বাড়িতে আসার পর থেকে বাবার বাড়ির কোনো খোঁজই পাইনি, চিঠিও পাইনি। একবার যদি একটু খোঁজ নিতে। ও, এই কথা। আচ্ছা, আমি লোক পাঠিয়ে খোঁজ দেব না হয়, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আচ্ছা ঠিক আছে। সালমা, মা সালমা।
ওটা বাবার গলা না? বাবা এসেছে। বাবা, বাবা তোমার কি হয়েছে? আরে বেয়াই সাহেব, হঠাৎ আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমার সব শেষ হয়ে গেছে রে মা, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি নিঃস্ব হয়ে গেছি রে মা। যে নৌকাগুলোতে ব্যবসার জন্য জিনিসপত্র পাঠিয়েছিলাম তা লুট হয়ে গেছে। আমার দোকানে আগুন লেগে পুরো দোকান পুড়ে গেছে। আমি এখন সর্বশান্ত হয়ে গেছি রে মা। আমার আর কিছুই নেই রে মা, আমার আর কিছুই নেই। হায় হায় বেয়াই সাহেব, হে কি বলছেন আপনি? আপনি তো বলেছিলেন সালমাকে আরো কিছু নগদ টাকা আর আসবাবপত্র দেবেন। এখন এসব কি করে দেবেন? আহ মা, থামো তো। তুমি কি শুরু করলে? এখন কি এসব নিয়ে কথা বলার সময় নাকি? এসব নিয়ে অবশ্যই কথা বলতে হবে। উনি বলেছিলেন বিয়ের পর উনি নগদ টাকা আর আসবাবপত্র দেবেন। আমাদের আমির বাড়ির একটা ইজ্জত আছে। বলুন বেয়াই সাহেব, আপনি এখন এগুলো কি করে দেবেন তাহলে? ছি মা, ছি। তুমি এই সময় এত নির্দয় কি করে হতে পারো? তুই চুপ কর। কথা দেবার সময় মনে ছিল না? বেয়াই সাহেব, আপনি বলুন এগুলো কবে কিভাবে দিতে পারবেন, নাকি কোনোদিনও দিতে পারবেন না? বেআইন সাহেবা, আমার ব্যবসাটা যদি আবার দাঁড়িয়ে যায়, আমি নিশ্চয়ই সালামকে সব কিছু দিয়ে দেব। আমাকে একটু সময় দিন বেআইন সাহেব, একটু সময় দিন। সময়? সময় চাচ্ছেন আপনি? বুঝেছি, আমি সব বুঝেছি। উড়ে আমার কপাল পুড়ল রে। আমার এমন রাজপুত্রের মতো ছেলেটার জন্যে এই ভিকিরি বাড়ির মেজ উঠল রে। হায় হায় রে। মা, তুমি এমন করছো কেন? তুই চুপ কর। আমাদের ঠকিয়েছে এই ভিকিরি বাড়ির লোক। কিছুই যখন দিতে পারবে না, তখন মেয়েকে বিয়ে দিয়েছে কেন? কোনো ভিকিরির ঘরেও এই মেয়ের বউ হওয়ার যোগ্যতা নেই। মা, তুমি থামবে? কেন থামবো কেন আমি? সত্যি কথা শুনতে ভালো লাগে না কেন? সালাম, তুই উনাকে বল এক্ষুনি যেন বাড়ি ছেড়ে চলে যায়। এই বাড়িতে কোনো লোক ঠকানো ভিকিরির জায়গা নেই। বাবা, আপনি মায়ের কথায় কিছু মনে করবেন না। আপনি আসুন, আসুন, ভেতরে আসুন। সালমা, বাবাকে ভেতরে নিয়ে যাও। না বাবা, না, ভেতরে যাবে না। বাবা, বাবা তুমি চলে যাও, আর কখনো এখানে এসো না, কখনো না। বাবা, আমার মেয়েটা খুবই দুঃখ পেয়েছে। তুমি ওর দিকে খেয়াল রেখো। আমি যত দ্রুত সম্ভব আমার ব্যবসাটা আবার দাঁড় করাবো। তোমাদের যা যা দেওয়ার কথা ছিল সব কিছু দেব বাবা। তবু আমার মেয়েটার মনে কোনো কষ্ট দিও না বাবা, কেমন? না না বাবা, আপনি ওসব নিয়ে একদমই ভাববেন না। আমার মা একটু পুরনো চিন্তা ভাবনার মানুষ, উনি তাই এরকম চেয়েছেন। সত্যি কথা বলতে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি এসব নিয়ে একদমই ভাববেন না। আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন, আপনি বিশ্রাম করুন। না বাবা, আমি আর ভেতরে যাব না। আমি আজ যাই। তুমি আমার মেয়েটার দিকে খেয়াল রেখো, কেমন? সালমা, সালমা, একটু পানি নিয়ে এসো তো। শোনো, তুমিও আমার সাথে খেতে বসো। আমি জানি তোমার মন খুব খারাপ। আমি কাজে বের হয়ে গেলে দেখা যাবে না খেয়েই থাকবে তুমি। বসো বসো, তুমি আমার সাথে খেতে বসো। আমার এখন খেতে ইচ্ছে করছে না, আমি পরে খেয়ে নেব। তুমি খাও, তোমার কাজের দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু দেরি হচ্ছে না, তুমি বসো তো। বসো বলছি, তা না হলে আমি কিন্তু খুব রাগ করব বলে দিলাম। কি হলো সালমা, কাঁদছো কেন?
আমার মা বাবা ভাই বোনেরা না জানি কি খাচ্ছে, কিভাবে আছে ওরা। ওদেরকে নিয়ে তোমার যখন এত চিন্তা, তাহলে আর খেতে হবে না। যাও, তুমি ওই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। মা, তুমি কি পাগল হয়ে গেলে? এসব কি বলছো তুমি? যা বলছি তা ঠিক বলছি। এই ভিখিরির মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। সালাম, আমি তোকে আবার বিয়ে দেব। এর চাইতেও অনেক সুন্দর মেয়ে নিয়ে আসবো তোর জন্য। তোকে বড় ঘর দেখে বিয়ে দেব। তুই এই মেয়েকে ছেড়ে দে বাবা। কি সব যা তা বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? সালমা কোথাও যাবে না। সালমা এ বাড়িতেই থাকবে। আচ্ছা, মায়ের চাইতে এখন বউ বড় হয়ে গেল, তাই না? আমার ইচ্ছের কোনো দাম নেই। আমি কি তোর খারাপ চাইছি? এই ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করে তুই কি পাবি? ঠিক আছে, ও যদি এই বাড়িতে থাকে তবে আমি থাকবো না। এই আমি চলে যাচ্ছি। না না, আপনি কোথাও যাবেন না, এই বাড়ি আপনার। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও সালমা। মা, সালমা যদি এ বাড়িতে না থাকে তাহলে আমিও থাকবো না। মানে, তুই এই ভিখিরির মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি? তুমি যা করছো সেটা অন্যায় করছো মা। আমি কোনো অন্যায় মেনে নেব না। চলো সালমা, চলো চলো। না না, আমার জন্য তুমি কেন কষ্ট করবে? তুমি তোমার মায়ের কথাই শোনো। মায়ের কথা শুনে আমি তোমার সাথে অন্যায় করতে পারবো না। বিয়ের পর তোমার সমস্ত দায়িত্ব আমার, আর আমি তোমাকে একা ছেড়ে দেব? কখনোই না। চলো চলো, আমরা চলে যাই। চলো। যাও যাও, বউয়ের সাথে কদিন থেকে দেখা যাবে। কিছুদিন পর আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এই কুটিরটার মাঠের কিছু জমির অংশ আমার। কুটিরটা আমি শখ করে বানিয়েছি, আর এই কুটিরেই তোমার সংসার সাজিয়ে নাও। তোমাকে আমি এখন তো দালান করে দিতে পারছি না, এই কুটিরটার মাঠের জমিটাই আপাতত দিলাম। কি বলছো তুমি? আমি মাথা গোজার একটা ঠাঁই পেয়েছি, এটাই তো আমার জন্য অনেক। কি হলো, তোমাকে এমন কেন দেখাচ্ছে? শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ, শরীরটা বেশ খারাপ লাগছে। সালমা, আরেকটা খারাপ খবর আছে। মা আমাকে ব্যবসা থেকে টাকা পয়সা দিতে নিষেধ করে দিয়েছে। এখন কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই একটা উপায় খুঁজে দেবেন। আরে, তোমার মুখে এগুলো কি? কিছুক্ষণ আগেও তো সব ঠিক ছিল। কি যেন আমিও বুঝতে পারছি না। বাজারে আজকে অনেকের শরীরেই এমন গোটার মতো দেখতে পেয়েছি। সে কি? আমি কবিরাজ সাহেবকে এক্ষুনি ডেকে আনছি। কবিরাজ সাহেবকে ডেকে আনবো ভাবছিলাম, কিন্তু গিয়ে দেখলাম উনি নিজেই চর্মরোগে আক্রান্ত। এখন আমি কি করব? আরে, বাড়ির সামনে কি সুন্দর কচু গাছ হয়েছে, ঘরে তো খাবার কিছু নেই। যাই, কটা কচু শাক তুলে নিই। বাকি শাকগুলো থাকুক, পরে আবার তুলে খাওয়া যাবে। এখন যাই, জলদি গিয়ে রান্নাটা বসিয়ে দিই। সালমা, তুমি কোথায় গিয়েছিলে? কবিরাজ সাহেবকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু দেখি তারও এই একই অসুখ, উনি আসতে পারলেন না। এই অসুখটা গ্রামে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমি মনে হয় আর বাঁচবো না সালমা, আমি মনে হয় আর বাঁচবো না। বাজে কথা বলো না তো, তোমার কিছুই হবে না। আমি কচু শাক রান্না করি, তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। কচু শাক চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেলে দেখবে অনেকটা ভালো লাগছে। সালমা, সালমা,
আরে রহিমা চাচি যে, তা কেমন আছেন চাচি? আমি ভালো আছি, তা তুমি কেমন আছো? শাশুড়ির সাথে রাগ করে আমাকেও ভুলে গেলে মা? না না চাচি, কি যে বলেন, আসলে বুঝি বুঝি, সবই বুঝি মা। সালামের অসুখের কথা শুনলাম, তোমার শাশুড়িকে দোকানের লোকেরা খবর দিল। আমি সেখান থেকেই শুনেছি ওর নাকি খুব জ্বর হয়েছে। হ্যাঁ চাচি, আপনাকে ভেতরে যেতে বলতাম, কিন্তু অসুখটা খুব ভালো মনে হচ্ছে না। সারা গায়ে লাল লাল গোটার মতো উঠেছে, দেখে মনে হচ্ছে ছোঁয়াচে রোগ। সোয়াছে? কি বলো মা? থাক থাক, আমার আর ভেতরে যেই কাজ নেই। অসুখটা সোয়াছে হলে তোমারও হতে পারে। তুমি আর এখন এখানে থেকো না, চলো, তুমি আমার সাথে চলো। না চাচি, আমি ওনাকে ফেলে কোথাও যাব না। হলোই না হয় একটু অসুখ, কিচ্ছু হবে না। সত্যি তোমার মতন মেয়ে হয় না। সালেহা তোমার মর্ম বুঝলো না। যাই হোক, আজ আসি গো মা। মেয়েটা বাড়িতে একা, তুমি সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে চাচি। আরে বাহ, তোমাকে বেশ সুস্থ মনে হচ্ছে। হ্যাঁ সালমা, আমার অসুখ একদম সেরে গেছে। বাহ, এই তো খুব আশ্চর্য ব্যাপার। যাক, সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কি মনে হয় জানো, তোমার ওই কচু শাক খেয়েই আমার এই অসুখ সেরে গেছে গো। তাই বুঝি? হ্যাঁ, আমার মনে হয় আমরা এই কচু শাক বাজারে বিক্রি করতে পারি। তুমি কি বলো? এই কচু শাক যদি কারো উপকারে আসে তাহলে তো ভালোই হয়। আমার কোনো আপত্তি নেই। আমি মাঠে কচু শাকের চাষ শুরু করব, আর তুমি তুমি তা বাজারে বিক্রির ব্যবস্থা করো। আমার মনে হয় আমাদের আর খাওয়া পড়ার চিন্তা করতে হবে না সালমা। এই কচু শাক বিক্রি করেই আমরা অনেক টাকা আয় করে ফেলেছি। তা তো অবশ্যই। এই কচু শাক এত লোকের উপকারে এসেছে, এটা ভাবতেই তো ভালো লাগছে। লোকে এই কচু শাকের জন্য অনেক টাকা দিতেও রাজি, কিন্তু আমি যা ন্যায্য দাম তাই নিতে বলেছি আমার বিক্রেতা ছেলেটাকে। এর বেশি 1 টাকাও নিতে নিষেধ করেছি আমি। সেটাই তো উচিত, তুমি একদম ঠিক কাজ করেছো। তবে একটা খারাপ খবর শুনলাম, মা নাকি ওই চর্মরোগে আক্রান্ত হয়েছে। সে কি, কি বলছো কি? তাহলে তো মাকে কচু শাক খাওয়ানো প্রয়োজন। আমি শাক তুলে রাখবো, তুমি মাকে দিয়ে এসো। শুধু আমি কেন, তুমিও যাবে আমার সাথে। মা এবার নিশ্চয় তোমাকে দেখলে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো আমিও যাব তোমার সাথে। এ কি, আমার কচু শাক? কচু শাক কোথায় গেল? আমি মায়ের জন্য এখন কি নিয়ে যাব? কি হয়েছে সালমা? দেখো না, একটাও কচু শাক নেই। কে যেন সব শাক তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? কে আসবে এখান থেকে কচু শাক তুলতে? ঘরে ঘরে এখন মহামারী চর্মরোগ। আরে দেখো, দেখো তো, মেয়ে মানুষের কাজ বলেই তো মনে হচ্ছে। সালমা, এই রকম চুরি তো তোমার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু সেগুলো তো কালই ভেঙে গিয়েছে, আর আমি তা ফেলে দিয়েছি। কচু শাক তুলতে গিয়েই ভাঙেনি তো? তুমি মিথ্যে বলছো না তো সালমা? আমার মাকে কচু শাক তুমি দিতে চাও না, তাই না? তাই সব শাক তুমি তুলে নিয়েছো, তাই তো? ছি 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 ছি, কি বলছো কি এসব? মাকে আমি কচু শাক দিতে চাইবো না? তুমি আমাকে এমন ভাবতে পারলে? না পারার কি আছে? মায়ের ওপর তোমার অনেক রাগ, তুমি এমনটা ভাবতেই পারো। ঠিক আছে, এই কচু শাকের কোনো প্রয়োজন নেই আমার। আমার কচু শাক বিক্রেতা ছেলেটার কাছ থেকেই আমি মায়ের জন্য এই কচু শাক পাবো। তুমি যে এমনটা করবে আমি কখনোই ভাবতে পারিনি সালমা। দাঁড়াও, তুমি যেও না, আমার কথা শোনো। ওনাকে কি করে বিশ্বাস করাই যে আমি এই কাজ করিনি?
কি খুব শখ হয়েছিল না শাশুড়িকে কচু শাক খাইয়ে সুস্থ করার, তার মন জয় করার? সেটি আমি হতে দিচ্ছি না গো মেয়ে। খুব তো বড় ঘরে ছেলেকে বিয়ে দিয়েছিল সালমা, অথচ সালমার বউ হওয়ার কথা ছিল আমার মেয়ে দুলির। সালেহা তোমাদের বড় ঘর দেখে সালামের সাথে তোমার বিয়ে দিয়ে দিল। দুলি তোমার জন্যই সালামের বউ হতে পারেনি, এখন হবে। তোমার মাঠের কচু শাক কাল আমি চুরি করেছিলাম। যেমন সুযোগ বুঝে সেদিন রান্নাঘরে গিয়ে তোমার পায়েসে আমি মরা ইঁদুর রেখে দিয়েছিলাম। রহিমা চাচি, এই কাজ আপনি করেছেন? এটা করতে পারলেন? অথচ আমি আপনাকে কত ভালো ভেবেছিলাম। নিজের স্বার্থের জন্য আমি সব করতে পারি, তাই কি শত্রুর সাথে ভালো ব্যবহারও? তোমার কচু শাক আমি নষ্ট করে ফেলেছি। এখন আমার দুলি তার চাষ করা কচু শাক খাইয়ে সালেহার অসুখ সারাবে আর তার মন জয় করে নেবে। সালেহা তখন সালামের সাথে দুলির বিয়ে দেবে। আপনার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না চাচি। মানে সালাম, তুমি কখন এলে? আমি চলেই যাচ্ছিলাম চাচি। আপনাকে বেশ হাসি মুখে আসতে দেখলাম এবং দেখলাম যে আপনার হাতে লাল চুড়ি। আমার কেমন যেন সন্দেহ হয়েছিল, তাই তো আড়ালে দাঁড়িয়ে আপনার সব কথা শুনেছি আমি। আপনার ভদ্র চেহারার আড়ালে এত ভয়ঙ্কর একটা চেহারা লুকিয়ে ছিল চাচি, না দেখলে আমি কখনোই বিশ্বাস করতাম না। মানে আমি যা করেছি তা ঠিকই করেছি। নিজের মেয়ের ভালো ভবিষ্যৎ সবাই চায়। আর দুলি দুলি কোন দিক দিয়ে খারাপ? হ্যাঁ, এখন তো দুলির চাষ করা কচু শাক খেয়েই তোমার মা সুস্থ হয়ে যাবে। দুলি তোমার মায়ের মন জয় করে নেবে। তা কখনোই সম্ভব না চাচি। কবিরাজ সাহেব এই কচু শাকের উপাদান পরীক্ষা করেছিলেন। এ মাঠের মাটিতেই একমাত্র এই চর্মরোগ সারানোর উপাদান আছে, যেটা কচু শাকের পুষ্টিগুণের সাথে মিলে আরো শক্তিশালী হয়েছে। একমাত্র এই মাঠে চাষ করা কচু শাক দিয়েই এই চর্মরোগ সারানো যাবে। সুতরাং আপনার চুরির কচু শাক নিতান্তই সাধারণ কচু শাক। তা খেলে অসুখ তো সারবেই না, বরং মায়ের গলাও চুলকাতে পারে। আমি আমি এসব মানি না। যেভাবেই হোক দুলির বিয়ে আমি তোমার সাথে দিয়েই সারবো, কথাটা মনে রেখো। আমাকে ক্ষমা করে দিও সালমা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আর তুমি কোনো চিন্তা করো না, এই মাঠে তুমি আবারও কচু শাক চাষ করতে পারবে। আমি তার ব্যবস্থা করে দেব। কচু শাক চাষ করা হলেই আমরা মায়ের কাছে নিয়ে যাব, কেমন? আমি তো ভুলেই গিয়েছিলাম, এই কচু শাক বেশ তাড়াতাড়ি জন্মায়। আর কোনো চিন্তা নেই, আমাদের মায়ের জন্য আমরাই ওষুধ পেয়ে গেছি। তোমাকে আর কতবার করে বলবো? কত করে বললে তুমি বুঝবে বলো তো? তুমি এখনো ঘরটা সারাচ্ছ না। আবার সেই এক কথা, কতবার বলবো আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই। ঘর তো আর আপনা আপনি সেরে যাবে না, তাই না? প্রতি বছর বর্ষাকালে তোমার মুখেই একই কথা, টাকা নেই টাকা নেই। বিয়ের পর থেকেই দেখছি তোমার হাতে কখনোই টাকা থাকে না। এভাবে কি করে সংসার চলবে বলো তো? আস্তে কথা বলো, আমাদের মেয়ে পদ্ম ঘুমাচ্ছে, ও জেগে যাবে, সবকিছু শুনতে পাবে। শোনো, আমার মেয়েরও জানা উচিত এই সংসারে কি হচ্ছে। ও তো আমাকে প্রশ্ন করে, মা বাবা কেন ঘর ঠিক করে না, কেন আমাদের মেঝেতে পানি পড়ে, কেন আমাদের ছাদ ফুটো। আমি ওর প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে মহাজনের কাছে যাচ্ছি। তার কাছে গিয়ে সুদে কিছু টাকা পাই কিনা সেটা দেখি আগে। যদি পাই তাহলে ঘর ঠিক করে ফেলবো। টাকা তো আনবে ভালো কথা, কিন্তু সেটা সেটা শোধ করবে কি করে, সেটাও তো তোমাকে ভাবতে হবে। এত যদি বোঝো তাহলে যাও না তোমার ভাইয়ের কাছে। তোমার ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা নিয়ে এসো, আমি না হয় পরে শোধ করে দেব। না বাবা,
এবার আমাকে ক্ষমা করো, আমি আমার ভাইয়ের কাছ থেকে আর একটা টাকাও আনতে পারবো না। এই তো দেখলে, নিজের বেলায় 16 আনা। যখন বললাম বাপের বাড়ি থেকে টাকা আনো, তখনই তোমার মুখ বদলে গেল। এই হলো ঘরের বউ, তাই না? কি ব্যাপার বাবা, কি ব্যাপার মা, তোমরা আবার ঝগড়া করছো? তোমাদের জন্য একটু শান্তি মতো ঘুমোতেও পারছি না। আমি ঝগড়া করছি? দেখতে পাচ্ছিস না তোর বাবা এখনো ঘর সারানোর কথাই ভাবছে না। বললাম তো, আজকে মহাজনের কাছে যাব আর সুদে টাকা ধার করে নিয়ে আসবো। হে বিধাতা, কি যে ভাগ্য করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছো। এ জীবনে কিছুই পেলাম না, একটা ভাঙা ঘরে বৃষ্টির মধ্যে কষ্ট করতে হয় আমাকে। কি রে, কি হয়েছে তোর? বৃষ্টির মধ্যে বসে বসে কাঁদছিস কেন? বল আমাকে। তোমাকে বলে কি হবে বুড়িমা? তুমি তো আমার কষ্ট দূর করতে পারবে না। এর চেয়ে বরং তুমি লাউ বিক্রি করতে যাচ্ছ, তাই যাও। লাউ তো বিক্রি করতেই হবে বাবা। লাউ বিক্রি করা ছাড়া সংসার কি করে চলবে? তোর দুঃখটা আমার কাছে বল। কি আর বলবো বুড়িমা, আমি গরিব মানুষ। ভিটে মাটি বলতে কিছুই নেই, আছে শুধু একটা ঘর। বৃষ্টিতে সেই ঘরটাও ফুটো হয়ে গেছে, ঘরে পানি ঢুকছে, বউ বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি আমরা। মানুষের জীবনটা দুঃখ কষ্ট দিয়ে ভরা। তোর দুঃখ কষ্ট হয়তো আমি দূর করতে পারবো না রে বাবা, কিন্তু এখান থেকে তুই একটা লাউ রাখ, এই লাউটা রান্না করে খাস। আসসালামু আলাইকুম মোরল সাহেব, কেমন আছেন? জরুরি একটা দরকারে আপনার কাছে এসেছি। তা তো জানি, জরুরি দরকার ছাড়া তো আমার সাথে আর গল্প করতে আসিসনি, সেটা আমি জানি রে পাগলা। তা কি হয়েছে? তোকে দেখে এমন কেন দেখাচ্ছে? মোরল সাহেব, বলছিলাম কি, আমার কিছু টাকার দরকার। বৃষ্টিতে ঘরটা পুরোপুরি ভেঙে গেছে, ভেতরে পানিও ঢুকছে। টাকা দিতে আমার তো কোনো আপত্তি নেই। টাকা নিতে হলে তোকে তো জমির কাগজপত্র নিয়ে আসতে হবে। মোরল সাহেব, জমির কাগজপত্র না হয় দিলাম, কিন্তু সুদের টাকাটা যদি একটু কমিয়ে নিতেন, তাহলে আমি খুব তাড়াতাড়ি সেটা শোধ করতে পারতাম। না 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 না, সুদের টাকা 1 টাকাও কম হবে না। আর সময় মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যেই তোকে সমস্ত টাকা শোধ করতে হবে। আমি আগামীকালকে জমির কাগজপত্রগুলো নিয়ে আসবো আপনার কাছে। দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, কিছুই তো করবার নেই আর। আর শোন, সময় মতো যদি টাকা পরিশোধ করতে না পারিস, তাহলে কিন্তু তোর বাড়ি আমি দখল করে নেব, সেটাও কিন্তু মাথায় রাখিস। আমার সাথে কিন্তু 2 নাম্বারি করার চেষ্টা করিস না রে। তা তো জানি, জমি জমার কাগজ তো চাইছেন যাতে করে বাড়িটা দখল করতে পারেন। তবে চিন্তা করবেন না, এর আগে আমি সমস্ত টাকা শোধ করে দেব। কাকি, ও কাকি, তোমাদের চাপকল থেকে কি আমাদের একটু পানি দেবে? আসলে খাওয়ার পানি শুকিয়ে গেছে। পানি না হয় নিয়ে যাবি, কিন্তু তোর বাবাকে দেখলাম আমার স্বামীর কাছ থেকে টাকা চাইতে। তোদের নাকি বাড়ি ভেঙে গেছে। আমাদের ঘর একদম ভেঙে গেছে কাকি, সেখান দিয়ে বৃষ্টির পানি ঢুকে আমরা ঘরে আর থাকতে পারছি না।
তোর বাবা তো ঠিক মতো কাজকর্মও করে না, এই যে টাকা নিচ্ছিস তোরা তো ঠিক মতো শোধও করতে পারবি না। এরপর ঘরবাড়ি জমি জমা সবকিছুই হারাতে হবে। না কাকি, তুমি চিন্তা করো না, মোড়ল কাকাকে বলো টাকাটা দিয়ে দিতে। আমার বাবা অবশ্যই কাজ করে টাকাটা পরিশোধ করে দেবে। আরে কত মানুষ দেখলাম এভাবে টাকা নিয়ে সর্বশান্ত হতে। শোন শোন, তোর বাবাকে বলিস খুব সাবধানে যেন টাকাটা নেয়। যদি শোধ করতে না পারে তাহলে টাকাটা নিতে না করিস। দরকার হলে আমি আর মা তোমার সব কাজ করে টাকা শোধ করে দেব, তুমি কোনো চিন্তা করো না কাকি। যা ভালো মনে করিস তাই কর, তোদের ব্যাপার তোরাই ভালো বুঝবি। আর শোন, যাবার সময় ভাত খেয়ে যাস, আজকে মোরগের গোশত রান্না করেছি। আহ, গন্ধে একেবারে ঘরটা ভরে গেছে। তা কি রান্না করছো গো? নিশ্চয়ই সেই লাউটা রান্না করছো, তাই না? তোমাকে বুড়িমা যে লাউটা দিয়েছিল সেটা ভালো করে রান্না করেছি, আর লাউয়ের বিচিগুলো রেখে দিয়েছি। যখন বর্ষাকাল শেষ হবে না তখন ওই গাছগুলো লাগাবো। বুড়িমা খুব ভালো মানুষ, ভাবছি একদিন বুড়িমাকে দাওয়াত করে খাওয়াবো। নিজেদেরই খাবার জোটে না, আবার তুমি কিনা সেই বুড়িমাকে খাবার খাওয়াবে? আচ্ছা যাই হোক, এবার বলো দেখি মোড়ল চাচা তোমাকে কি বললেন? কি আবার বলবেন? বলবেন জমির কাগজপত্র নিয়ে যেতে কালকে। উনি আমাদের ঘর ঠিক করার জন্য টাকা দেবেন। কেন? জমির কাগজ দিয়ে কি হবে? তুমি তো শুধু সুদ সমেত টাকা আনছো, টাকা সময় মতো শোধ করে দিলেই তো হয়। তাছাড়া সেই টাকা যদি সময় মতো শোধ না করতে পারি তাহলে উনি আমাদের এই জমিটাও কেড়ে নেবেন। আমি বলি কি গো, ভেবে দেখো, আমি চাই না সুদে টাকা আনতে, পরে যদি শোধ করতে না পারি। আমি তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, এই বছর যদি ঘর সারাতে না পারো তাহলে আমি আমার মেয়েকে নিয়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যাব, ভাঙা ঘরে আর থাকবো না। হয়েছে হয়েছে, একবার যখন বলেছি টাকা নিয়ে আসবো তখন সত্যিই নিয়ে আসবো। তুমি আমাকে লাউয়ের তরকারি দিয়ে ভাত দাও, আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। মোড়ল সাহেব, এই নিন, এখানে জমির সমস্ত কাগজগুলো আছে। আরে বাবা, আগে কাগজগুলো আমাকে ভালো করে দেখতে দে না রে, তারপর না হয় তোর টাকার ব্যবস্থা করছি। কাগজপত্র সব ঠিকই আছে, আপনি শুধু আমাকে একটু সাহায্য করুন। এই নে, টাকাটা রাখ। আর শোন, সময় মতো যদি টাকা শোধ করতে না পারিস তাহলে কিন্তু সব জমি আমার রে। কি ব্যাপার রহমত ভাই, কোথা থেকে আসলে তুমি? আকাশের যে অবস্থা একদমই ভালো না। গিয়েছিলাম মোড়লের বাড়ি, আসলে সুদে কিছু টাকা ধার করে নিয়ে এলাম। দেখতেই তো পাচ্ছ আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। চলো চলো যাওয়া যাক। মোড়লের কাছ থেকে যে টাকা ধার করে নিয়ে এলে, তোমাকে তো অনেক টাকা সুদ দিতে হবে। এত টাকা সুদ তুমি কিভাবে দেবে রহমত ভাই? হ্যাঁ, মোড়ল তো আমাকে আর এমনি এমনি একটা টাকাও দেবে না। হঠাৎ করে তোমার এতগুলো টাকার দরকার পড়লো কেন? নিশ্চয়ই তোমার মেয়ে পদ্মার বিয়ে ঠিক হয়েছে, তাই না? না 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 না, মেয়ের বিয়ে নয়, টাকাগুলো নিয়ে এলাম ঘর সারানোর জন্য। বৃষ্টির পানিতে ঘর একেবারে ভেসে যাচ্ছে, থাকার কোনো উপায় নেই। বাহ, এ তো তুমি খুব ভালো কাজ করেছো।
মেয়ে বড় হয়েছে, দুদিন পরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ঘরটা ঠিক মতো সারানো দরকার। ও মাঝি, আর দেরি করো না, নৌকা বাইতে শুরু করো, তা না হলে সময় মতো বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। ও রহমত ভাই, সৃষ্টিকর্তার নাম নাও। আমার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। যে কোনো সময় নৌকা ডুবে যাবে, যে কোনো সময় নৌকা ডুবে যাবে। ও মাঝি, কি করব এখন? সাথে তো এতগুলো টাকা, নৌকা যদি ডুবে যায় তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে, আবার সব কিছু শেষ হয়ে যাবে। টাকার কথা বাদ দাও রহমান ভাই, আগে নিজের জীবনের কথা চিন্তা করো। নৌকা ডুবলে আমরা কেউ আর বাঁচতে পারবো না। হে ঈশ্বর, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? এখন এখন আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব? এই সবকিছুই তোমার জন্য হয়েছে মা। তুমি যদি বাবাকে ঘর সারানোর জন্য এরকম চাপ না দিতে, তাহলে বাবা মোড়লের কাছ থেকে টাকা আনতে যেত না। সব দোষ তুই আমাকে কেন দিচ্ছিস? এদিকে মোড়লের টাকা দেবার সময় হয়ে গেছে, টাকাগুলো সব পানিতে ডুবে গেছে। জানি না এত টাকা কোথা থেকে শোধ করব। ফাতেমা, এই ফাতেমা, কোথায় গেলে তোমরা? এদিকে এসো তাড়াতাড়ি। দেখলি, বাইরে মোড়লের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোড়ল চলে এসেছে। এখন এখন কি করি বলতো? কি আবার করবে? যা সত্যি তাই বলো। বলবে আমাদের পক্ষে এই মুহূর্তে টাকাগুলো দিয়ে সম্ভব নয়। কি ব্যাপার কি? তোমাদের কান দিয়ে কি কথা যায় না নাকি? এদিকে বের হও তাড়াতাড়ি। আমি জানি না মোড়ল সাহেব আপনি কেন এসেছেন, কিন্তু দয়া করে আমাদের অবস্থাটাও বুঝুন। আমার স্বামী মারা গেছে কিছুদিন হয়েছে। আমি এতগুলো টাকা এখন কোথা থেকে শোধ করব? হ্যাঁ মোড়ল চাচা, আমাদের কিছুদিন সময় দিন। আমি কথা দিচ্ছি, সুদ সহ আপনাদের টাকা ফেরত দিয়ে দেব। না না না, আমি তোমাদের কোনো সময় দিতে পারবো না। মাত্র 1 মাস তোমাদের হাতে রয়েছে, এর মধ্যে সমস্ত টাকা সুদ সহ ফেরত দিতে হবে, তা না হলে এই জমি আমি দখল করে নেব। কেন? আমাদের সাথে এত বড় অন্যায় কেন করছেন আপনি? আপনি ভালো করেই জানেন আমাদের আর পৃথিবীতে কেউ নেই। এসব মায়া কান্না কেঁদে কোনো লাভ হবে না। দয়া করে আমার টাকাগুলো শোধ করে দাও, এরপর তোমাদের আমি আর বিরক্ত করব না। মা, ও মা, কোথায় গেলে গো? দেখে যাও কি আশ্চর্য ঘটনা। কিরে, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন আমাকে? হোমা, এই তো দেখছি বুড়ি মাসে লাউয়ের বিচি দিয়ে লাগানো গাছ। গাছটা তো তরতর করে বেড়ে উঠছে। এমা, কি অদ্ভুত কাণ্ড! দেখেছো, গাছে অনেকগুলো লাউ হয়েছে। একটা গাছে এতগুলো লাউ কি করে হলো মা? আমি তো তেমন কিছুই বুঝতে পারছি না। এতগুলো লাউ এখানে রেখে কোনো লাভ নেই, তার চেয়ে বরং কিছু লাউ বিক্রি করে দেওয়াই ভালো। না মা, দেখো, লাউগুলো দিয়ে আমাদের ঘরটা কি সুন্দর ঠেকে গেছে। এই ঘরের ভেতর দিয়ে আর বৃষ্টির পানি ঢুকবে না। ঘরটা এখনটা অনেকটাই মেরামত হয়ে গেছে। হ্যাঁ সত্যি তো, আমি তো এটা ভেবে দেখিনি। আর কয়দিন অপেক্ষা করলে আরো লাউ হবে, তখন সেই লাউগুলো আমরা ধীরে ধীরে বিক্রি করা শুরু করব। কিন্তু মা, এটা একটা সাধারণ লাউ গাছ, এতগুলো লাউ কি করে হলো মা?
সবকিছুই হলো ভাগ্যের খেলা। সৃষ্টিকর্তা কোনো একটা পথ ঠিক বের করে দেয়, দেখবি এই লাউ থেকে আমাদের অনেক টাকা রোজগার হবে। পদ্মা, এই পদ্মা, কোথায় গেলি রে? দেখ, লাউ গাছ দিয়ে ঘরটা একেবারে সেয়ে গেছে। কিছু লাউ বাজারে বিক্রি করে আয়। তুমি ঠিকই বলেছো মা, প্রতিদিন যে হারে লাউ পাচ্ছি, এতগুলো লাউ আর এখানে রাখা একদম ঠিক হবে না। তার চেয়ে বরং এগুলো বাজারে বিক্রি করে দেওয়াই ভালো। হ্যাঁ রে মা, এতে সংসারের বাড়তি কিছু আয়ও হবে। এখন তো সংসারের অনেক অভাব। হ্যাঁ মা, আমি বরং তাই চাই। কয়েকটা লাউ নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসি। কি রে মেয়ে, কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই লাউ বিক্রি করতে বাজারে যাচ্ছিস, তাই না? হ্যাঁ গো বুড়িমা, এখন আমাদের কাছে অনেক লাউ হয়েছে। লাউ দিয়ে আমরা একটা ঘরও তৈরি করেছি। এখন আর আমাদের সংসারে কোনো অভাব নেই। হ্যাঁ হ্যাঁ, সব জানি আমি। আমাকে নতুন করে কিছুই বলতে হবে না তোর। তোর বাবাকে লাউটা আমি দিয়েছিলাম, আর ওই লাউ থেকেই এতগুলো গাছ হয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি সেই বুড়িমা যে আমাদের লাউ পাঠিয়েছিলে? তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব না, সেই ভাষাই আমার জানা নেই। আমাকে ধন্যবাদ দেবার প্রয়োজন নেই। এখন তাহলে ওই গাছের সবগুলো লাউয়ের বীজই অন্য কোথাও লাগিয়ে দে। দেখবি তোদের অনেক বড় একটা বাগান হবে, আর এভাবে আস্তে আস্তে তোরা মোড়লের টাকাও শোধ করতে পারবি। মোড়লের টাকা? তুমি এত কিছু কি করে জানো বুড়িমা? জানি রে, জানি। আমি সব কিছুই জানি। তোদের সব খবর আমি রাখি। তোর বাবা যে মারা গেছে সেটাও আমি জানি। এখন আর দেরি করিস না, তাড়াতাড়ি বাজারে গিয়ে লাউগুলো বিক্রি করে আয়। আমার আগেই সন্দেহ হয়েছিল, কি করে একটা গাছে এতগুলো লাউ হতে পারে। আগে যদি জানতাম তাহলে এই লাউয়ের বিচিগুলো আরো আগে লাগাতাম। ওমা, বুড়িমা বলেছে লাউ গাছগুলো দিয়ে একটা লাউয়ের বাগান করতে। চলো না মা, আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেখানে একটা লাউয়ের বাগান করি। ঠিকই বলেছিস, এছাড়া অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের রোজগার তো বন্ধ হয়ে গেছে। লাউয়ের বাগান করে যদি কিছু টাকা রোজগার হয় তাহলে মোড়লের টাকাটাও শোধ করতে পারতাম। এখন চলো মা, ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালবেলা থেকে আমরা লাউয়ের বাগানের কাজ শুরু করব। পদ্মা, এই পদ্মা, বাড়িতে আছিস নাকি? বের হয়ে আয়, বের হয়ে আয়। 1 মাস হয়ে গেল, এখনো আমার টাকা শোধ করার নামই নেই। আমি আজকেই তোদের জমি দখল করব। ও মোড়ল চাচা, আপনি এসেছেন? আমি আপনাদের বাড়ি যাচ্ছিলাম। ভালোই হয়েছে, কষ্ট করে আমাকে আর আপনাদের বাড়ি যেতে হলো না। কেন কেন? নিশ্চয়ই সময় চাইতে যাবি, তাই না? আমি তোদের আর একদিনও সময় দেব না। টাকাটা আমার এক্ষুনি চাই। এই নিন আপনার টাকা। আপনাকে আর কষ্ট করে আমাদের বাড়ি আসতে হবে না। এই অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পেলি তোরা?
নিশ্চয় আলাদিনের চেরাগ পাসনি। একবার তাকিয়ে দেখুন না, আমাদের বাড়ির চালে কতগুলো লাউ। ঘরটা একেবারে লাউয়ের ঘর হয়ে গেছে। এই লাউ বিক্রি করে আমরা টাকা জমিয়েছি। যাক, ভালোই হলো। আমি সময় মতো আমার টাকাগুলো পেয়ে গিয়েছি, এতেই আমি খুশি। তোমাদেরকে আর বিরক্ত করতে আসবো না। তোরা ভালো থাকিস, তোরা ভালো থাকিস। আজ বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। এবার আমাদের আরেকটা কাজ বাকি। আর কি কাজ? সব কাজই তো হয়ে গেল, মোড়লের টাকাও তো শোধ হলো। সারা জীবন তো এই লাউয়ের ঘর দিয়ে চলবে না মা। আমাদের নিজেদের একটা ঘর তৈরি করতে হবে, যেখানে কোনো ফুটো থাকবে না আর বৃষ্টির পানিও ঢুকবে না। তুই একদম ঠিক কথা বলেছিস মা। এবার আমরা নিজেদের জন্য একটা ঘর তৈরি করব।